zero three parts of speech. Here you can see. এইখান থেকে আমাদের গ্রামারটা শুরু করতে হবে বা গ্রামারের এই ক্লাসগুলো শুরু করতে হবে। এখন এইখান থেকে কেন শুরু করতে হবে, এর মেইন কারণটা কি বা এর মেইন রিজনটা কি, এই পার্টস অফ স্পিচ মূলত কি, আগে এটা বলছেন। যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে তারা হোল ইংলিশ গ্রামারটা বোঝে। যাদের এই কনসেপ্ট বা ধারণা থাকে না তারা এটা বুঝবে না। তো বোঝার চেষ্টা করেন খুব ভালোভাবে। পার্টস অফ স্পিচ কাকে বলে? হ্যাঁ ইউ ক্যান সি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ ইংলিশ সেন্টেন্স ইজ কল্ড আ পার্টস অফ স্পিচ। ফর এক্সাম্পল, করিম ইজ আ গুড বয়। In this sentence, Korim is subject, is verb, and a good boy is the part of extension. But if I consider part of speech, here you can see Korim, এটা হচ্ছে আমার নাউন, is এটা আমার ভার্ব, এ এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, গুড এটাও আমার অ্যাডজেক্টিভ, বয় এটা হচ্ছে নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এইভাবে আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করেন, লেখেন বা বলেন। সেন্টেন্স তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনিশন কি? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্স তৈরি হতে গেলে শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। এই নামগুলো কোন জায়গা থেকে আসে বলছি? 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এইগুলো, এইগুলো আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। এবং এটাকে যারা আইডেন্টিফাই করতে পারে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো ভোকাবুলারি না জানলেও, কোনো ভোকাবুলারি না জানলেও একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল সেন্সটা কি, কি ধরনের অর্থ দিচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন, সেটা আপনি জানতে পারবেন বা নিতে পারবেন। এটাই হচ্ছে এই পার্টস অফ স্পিচের বেনিফিট। মনে করেন আমরা অনেকেই ইংলিশ রিডিং পড়ি, তাই না? একটা প্যাসেজ আপনি রিডিং পড়ছেন, একটা শর্ট স্টোরি, একটা গল্প, একটা নোভেল, একটা ফিকশন, একটা নন ফিকশন। এখন মনে করেন আপনি রিড আউট করতে পারছেন, বাট একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল যে অর্থ, সেই অর্থটা আপনি বুঝতে পারছেন না। তো এই অর্থটা বুঝতে না পারার প্রধান কারণ বা মেইন রিজন কি? আমি ভোকাবুলারি জানি না, অর্থাৎ শব্দের অর্থ জানি না বলে আমি অর্থ বের করতে পারছি না। এখন মনে করেন একটা বাক্যে 15টা ওয়ার্ড আছে, 15টা ওয়ার্ড নিয়ে একটা বাক্য, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই 15টা ওয়ার্ডের ভিতর আপনি 10টি ওয়ার্ডের অর্থ জানেন, 5টি জানেন না। এই জন্য আপনি মিনিং বের করতে পারছেন না। ওই 5টি ওয়ার্ডের অর্থ জানলেও আপনি অর্থ বের করতে পারবেন না যদি না আপনার পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট থাকে। সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বা সেন্স কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, হয় না এটা। শুধুমাত্র শব্দ জানলেই কি সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বোঝা যায়? অ্যাকচুয়াল অর্থ বুঝতে গেলে সেন্টেন্সের কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এইটা বুঝতে হবে। এই কানেকশনটা না বুঝলে কখনো ল্যাঙ্গুয়েজটা শেখা সম্ভব নয়।
তাহলে একটা বিষয় বলছেন, আমরা অনেকেই পার্টস অফ স্পিচ শিখি বা পার্টস অফ স্পিচের ক্লাস করি। আমরা অনেকেই মনে করি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ মানে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার আছে? 8 প্রকার আছে। জাস্ট আমরা এতটুকুই জানি। বাট এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়, অ্যাকচুয়ালি জিনিসটা কি, এইটা আমরা কতজন বুঝতে পারি? এইটা আমি আপনাদেরকে বুঝতে বলতেছি। অর্থাৎ পার্টস অফ স্পিচ এর মানেটা হচ্ছে, পার্টস অফ স্পিচ এর মানেটা হচ্ছে সেন্টেন্স। স্পিচের পার্ট, সেন্টেন্স মানে কি? বাক্য। স্পিচ মানে কি? বাক্য। ভয়েস মানে কি? বাক্য। মানে আমাদের কথা, আমরা মুখ দিয়ে যেটা বের করি সেটাই হচ্ছে স্পিচ। সেই স্পিচের এক একটা পার্ট, তাহলে পার্ট মানে কি? অংশ। মানে মেইন ওয়ার্ডটাকেই যদি আপনি ডিসক্রাইব করেন, বিষয়টা বোঝা হয়ে যায় কি সেটা? অংশ। তাহলে অংশ মানে কি? প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ। এই শব্দ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ওই যে কেবল বললাম না, মনে করেন একটা সেন্টেন্সে 15টা ওয়ার্ড আছে, আপনি 10টার অর্থ জানেন না, 5টা জানেন না। এখন ওই 5টা আপনি ডিকশনারি থেকে বের করলেও অ্যাকচুয়াল অর্থ বলতে পারবেন না, কিন্তু আপনি ভোকাবুলারি জানেন না। বাট যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন যে একটা বাক্যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোনটার সাথে কোনটা রিলেটেড, তাহলে আপনি ওই সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল সেন্সটা কি, মূলত কি বোঝাতে চাচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। এই পার্টস অফ স্পিচ এতটাই ইম্পর্টেন্ট। এই জন্য প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যদি আপনি ডিটেলসে শিখতে পারেন, ইভেন যারা ভোকাবুলারি ডেভেলপ করতে চায়, এই পার্টস অফ স্পিচ ধরে ধরে ভোকাবুলারিটাকেও ডেভেলপ করতে হয়। আপনি যে কোনো একটা অ্যাডভান্স বই থেকে ভোকাবুলারি শিখতে যান, দেখবেন সেই ভোকাবুলারি, আই মিন সেই ওয়ার্ডটার পাশে ছোট্ট করে ব্র্যাকেটে লেখা আছে, এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। কেন? এটা ধরা শিখতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি কিন্তু, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতিটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা নাম আছে। এই নামটা 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই পার্টস অফ স্পিচ কখনো মুখস্থ রাখা যায় না। বলেন তো কি বললাম? কখনো এটা মুখস্থ রাখা যায় না। অর্থাৎ এই ওয়ার্ডগুলোই নাউন, এই ওয়ার্ডগুলোই অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলোই ভার্ব, এরকম কখনো হয় না। এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। যেমন আমি যদি আপনাকে বলি যে গো, এই গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি যদি আপনাকে বলি টিএল কে টক, এই টক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি যদি বলি ওয়াক, এই ওয়াক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বলেন তো আপনারা কি বলবেন? এগুলো কি? ভার আচ্ছা, এবার বলেন তো। ভার ভার ভার্ব না? এগুলো কি? ভার্ব। কিন্তু এটা ভার্ব না। অ্যাজ এ পার্ট অফ স্পিচ পৃথিবীর সব শব্দই, মানে অ্যাজ এ ওয়ার্ড পৃথিবীর সব শব্দই হচ্ছে একটা নাউন। ভার্ব কাকে বলে? ভার্ব তখনই হবে, ভার্ব মানে কি, যেটা ক্রিয়া, যেটা কাজ করা বোঝায়, যেটা অ্যাকশন দেয়। তো এই ওয়ার্ডটা ভার্ব তখনই হবে যখন এটা কোনো অ্যাকশন দিবে। যেমন দেখেন, একটা কথা বলছি। আমি যদি বলি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটার অর্থ হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, এভাবেই পৃথিবী যায়। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। বাংলা অর্থটা কি বললাম বলেন তো? এটাই পৃথিবীর নিয়ম। এই যে গো, এই গোটা দেখছেন দা এর পরে বসছে। দা একটা আর্টিকেল, আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচের নাম না। অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ, তো অ্যাজেক্টিভের পরে যে ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। তো এই গোটা এখানে কিন্তু নাউন হিসেবে বসছে। এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? এই ইজ। ভার্ব কোনটা? ইজ। গোটা কি? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা নাউন। তাহলে দেখছেন, আমরা সব দিন জানি যে গো হচ্ছে ভার্ব, কিন্তু সেটা ভার্ব না হয়ে এখানে সেটা নাউন হচ্ছে। তাহলে আপনি যদি এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এই বাক্যটাকে আপনি যদি ট্রান্সলেট করেন, আপনি কি বলবেন? কিভাবে ট্রান্সলেট করবেন? পারবেন? পারবেন না। কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্স, মিনিং বের করা যায়, বোঝা যায়। এই দেখেন, আমি যদি বলি আই টক টু হিম,
আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এই টক মানে কি? কথা বলা। এখানে এটা সাবজেক্টের পরে আছে, মানে কাজ করা বোঝাচ্ছে। আমি বলছি আমি কথা বলি, অ্যাকশন দেয়। আইটা প্রোনাউন, টক শব্দটা ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটা নাউন। একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা নাম থাকে। তো এইভাবে এটাকে আইডেন্টিফাই করতে হয়। এখন আমি যদি এরকম একটা কথা বলি, আই হ্যাভ আ টক উইথ হিম, আমরা এরকম কথা বলি না? আই হ্যাভ আ টক উইথ হিম। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। বলেন তো কি বললাম? আমার তার সাথে একটা কথা আছে। তাহলে এইখানে এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, এই টকটা কি বলেন তো? ভার্ব? নাউন নাউন এটা একটা নাউন। এটা একটা নাউন, এখানে জাস্ট একটা কথা আছে, এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না। আবার এই পার্টস অফ স্পিচের চেঞ্জটা কিভাবে হয়? এই দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা আমি আগেও বলছি, আপনারা যদি আমার সেকেন্ড ফ্রি লাইভ প্লাস করে থাকেন, এই পার্টস অফ স্পিচের উপর আমি কনসেপ্ট দিয়েছিলাম। দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কি? একটা নাউন, একটা ফলের নাম, তাই না? কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এখন এই বাক্যে ওই ম্যাঙ্গোটা হয়ে গেছে একটা অ্যাজেক্টিভ। এখানে ট্রিটা নাউন, এই ট্রিকে মডিফাই করছে ম্যাঙ্গো শব্দটা। সো দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর মানে হচ্ছে এটা একটা আম গাছ। বলেন তো কি বললাম? দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর মানে হচ্ছে এটা একটা আম গাছ। তাহলে একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। এই পার্টস অফ স্পিচ কখনো নির্দিষ্ট থাকে না, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা যে বুঝতে পারে, যে ধরতে পারে, যে আইডেন্টিফাই করতে পারে, সেই সাকসেস। আরেকটা কথা বলে রাখি, এই পার্টস অফ স্পিচ সম্পর্কে যার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সে হোল ইংলিশ গ্রামারটাই পারে। যারা মনে করে আমি গ্রামারে দুর্বল, আমি গ্রামার শিখতে চাই, গ্রামার মানেই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানেই হোল গ্রামার। অর্থাৎ আপনি ইংলিশে যাই শেখেন না কেন, এই পার্টস অফ স্পিচ কমপ্লিট থাকলে, যদি কেউ মনে করেন যে আমি গ্রামারে দুর্বল, আমি গ্রামারটাকে কাভার করতে চাই, এই পার্টস অফ স্পিচ কাভার করতে পারলে সম্পূর্ণ গ্রামারটাই কাভার হয়। এর বাইরে গ্রামার আর কিছু নেই, যদি কিছু থাকে সেটাও এর ভিতর থেকেই যায়। যদি মনে করেন আপনি আর্টিকেল শিখবেন, ডিটারমিনার শিখবেন, মডিফায়ার শিখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবেন, যাই শেখেন না কেন, সবকিছুর রুট বা মূল জায়গা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটা জানতে পারলে বাকিগুলো অটোমেটিক্যালি শেখা যায়, অটোমেটিক্যালি আপনার আয়ত্তে চলে আসে, আপনি পারবেন। বাট এইটা বুঝতে না পারলে অন্য কোনো কিছু বোঝা যায় না। তাহলে কি বলছি, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। পরিবর্তন মানে আমি আপনাদের ঠিক ক্লাস নিচ্ছি এখন, তাই না? সো আমি আপনাদের টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। তো এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এইভাবে কিন্তু এই ওয়ার্ড গুলো বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়। কি বললাম? চেঞ্জ হয়। আপনারা আরেকটা টপিকের নাম শুনছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, জেরান ইনফিনিটিভ পার্টিসিপল। এটা কিন্তু এই পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড, এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। অর্থাৎ পার্টস অফ স্পিচেরই ভাই বোন বলা যেতে পারে। জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল মনে আছে কি বলছিলাম? দেখেন, আমি যদি বলি যে হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এই ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। অর্থাৎ এটা ভার্ব, ওয়াকিং শব্দটা এখানে কি? ভার্ব। কিন্তু আমি যদি বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। কি অর্থ বললাম? হাঁটা একটি ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই ওয়াকিং শব্দটা কি? এই ওয়াকিং শব্দটা হচ্ছে আমার একটা জেরান্ড, মানে এটাকে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের ভিতর জেরান্ড থাকে, সেটা বলা হয়। মানে অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা নাউন, সাবজেক্টের স্থানে আছে, স্থির অবস্থায় আছে। বাট পার্টস অফ স্পিচ হিসাবে উপরের যে ওয়ার্ডটা, এটা কিন্তু আমার একটা ভার্ব, অ্যাকশন দিচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। একই ওয়ার্ড, একই স্পেলিং, দুইটা ভিন্ন জায়গায় বসার কারণে ভিন্ন অর্থ দিচ্ছে, মানে সেন্টেন্সের অর্থও কিন্তু পাল্টে যাচ্ছে। আবার আমি যদি বলি আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এখানে এই ওয়াকিং এর মানে হচ্ছে হাঁটতে, হাঁটতে দেখেছিলাম। কাকে? একটা ছেলেকে। একটা ছেলে কি করতেছিল? হাঁটতেছিল, হাঁটন্ত অবস্থায় দেখেছিলাম। এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বাট এটা অ্যাকচুয়ালি এখানে
কোনো ভার্ব হিসাবে কাজ করছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না। মেইন ভার্ব মূলত স, সি এর পাস্ট ফর্ম স। মেইন ভার্ব সাবজেক্টের পরে বসে অলওয়েজ, এটা স, এটা মেইন ভার্ব। সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ভার্ব বসে, চেহারাটা ভার্বের মতো হলো, সেটা অ্যাকচুয়ালি ভার্ব না, ওটাকে নন ফাইনাইট ভার্ব বলে। সেটা দেখতে ভার্বের মতো, বাট সেটা কাজ করে অন্য পার্টস অফ স্পিচ হিসাবে, নাউন বা অ্যাজেক্টিভ হিসাবে। সো এই ওয়াকিং শব্দটা এখানে একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ কেন? এই বয়কে মডিফাই করছে। ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থায়, আমি হাঁটতে দেখেছিলাম। তাহলে একই ওয়ার্ড, একই স্পেলিং, একটা জায়গায় বসতেছে ভার্ব হিসাবে, একটা জায়গায় বসতেছে নাউন হিসাবে, একটা জায়গায় বসতেছে অ্যাডজেক্টিভ হিসাবে। এবং এই তিনটা পজিশনে বসার কারণে তিনটা সেন্টেন্সে এই ওয়াকিং এর অর্থটা কিন্তু তিন রকম। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে এইভাবে এটা চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিংটা আপনাদেরকে ধরা শিখতে হবে। যদি ধরা শিখতে পারেন, যদি পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা ভালোভাবে বোঝেন, ল্যাঙ্গুয়েজটা অনেক 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 বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন, আপনি ক্যান নট ইমাজিন দ্যাট ইউর রাইটিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ ইউর স্পিকিং স্কিল উইল বি ইম্প্রুভ উইদিন ভেরি শর্ট টাইম if you have clear concept about this part of speech. These are the foundation of English language, and most of the students don't have clear concept about this topic. For that reason, they are fail into learn this language. So you have to do it. Have you understood what I've said? এটা আমাকে জানতে হবে। You need a clear concept about parts of speech. বুঝতে পারছেন কি বললাম? পার্টস অফ জি স্পিচ স্যার। সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখা লাগবে। এটা রাখতে পারলে আমাদের স্পোকেন ইংলিশ বা রাইটিং যেটাই বলেন, খুবই সহজ হবে, খুবই ইজি হবে আমাদের জন্য। ফাংশন বুঝতে হবে। পার্টস অফ স্পিচ মানে কি? ওয়ার্ডের ফাংশন। ওয়ার্ডের ফাংশন মানে কি? একটা সেন্টেন্সে যখন শব্দের ব্যবহার হয়, সেই শব্দগুলো কিভাবে বসছে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসছে, এইটা বোঝা। তাহলে এখানে আমি কি বললাম? আচ্ছা, এগুলো বলছিলাম। এরপরে এখানে দেখেন বলছে দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন আ সেন্টেন্স: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, সেগুলো হচ্ছে এটা। এখন এইগুলো কি, আমি প্রত্যেকটা ডিটেলসে বর্ণনা করব পরবর্তী ক্লাসগুলোতে, বাট আজকে হচ্ছে জাস্ট ইন শর্টে এদের ইন্ট্রোডাকশনটা আমরা একটু দেখবো, এরপর একটু আইডেন্টিফিকেশন দেখবো, ঠিক আছে? তো কি বলছে এখানে, এটা, এটার যে চ্যাপ্টার, এই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার যে বইটা আছে, যারা বইটা হাতে পেয়েছেন, আহ আজকে বা গতকালকে বই হাতে পেয়েছেন এমন কেউ আছেন যারা অর্ডার করেছিলেন আমার বইটা? কে কে পেয়েছেন? বইটা কাছে থাকলে ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক সহজ হবে। কে পেয়েছেন? সাইমা, গুড। তো গতকালকে পেয়েছি। গতকালকে পেয়েছিলেন? আনোয়ার হোসাইন, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এ- হ্যাঁ পেয়েছেন। শাহিন আলম, ওকে। তো দেখেন, যেটা বলছি, এটা আহ, বইটাতে আপনারা চ্যাপ্টার 06, এখানে পার্টস অফ স্পিচের কনসেপ্টটা পাবেন, এই বেসিক কনসেপ্ট যেটা আছে। আর এছাড়া আমি ডিটেলস আলোচনা করব, আর আপনাদের এমনি পিডিএফ ফাইল আমি প্রদান করব, বাট আপনারা চেষ্টা করবেন যত দ্রুত পারেন বইটা নেওয়ার। হার্ড কপি থাকলে সেটা থেকে পড়া আর এই পিডিএফ থেকে ইন্ডিভিজুয়াল ফাইল পড়া, এটা অনেক ডিফারেন্স। ওটা ওটা থেকে অনেক বেশি, ওটা বেশি ইফেক্টিভ হয় হার্ড কপি বইটা কাছে থাকলে। যেহেতু আমার লেখা বই, আমার ক্লাসই করছেন, এটা যে কতটা ইফেক্টিভ হবে আপনার শেখা, আপনি ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। চেষ্টা করবেন বইটা দ্রুত নেওয়ার, ইট উইল বি ভেরি ইফেক্টিভ ফর ইউ। হিয়ার ইউ ক্যান সি নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। Noun refers to any kind of name. This means whatever we are seeing and watching around us is noun. Noun are used to name person, things, animal, events, place, ideas, etc. অর্থাৎ যে কোনো কিছু নামকেই নাউন বলে। পৃথিবীতে যত ওয়ার্ড আছে, অ্যাজ এ ওয়ার্ড সবই নাউন। তাহলে আপনি বলতে পারেন সব যদি নাউন হয়, অন্য ওয়ার্ড গুলো কিভাবে, অন্য পার্টস অফ স্পিচ কিভাবে হবে? সেটা সেই পার্টস অফ স্পিচের ডেফিনেশন এবং সেই ওয়ার্ডটা সেন্টেন্সের কোন পজিশনে আছে, অর্থাৎ কোথায় অবস্থান করছে, তার উপর ডিপেন্ড করে নামকরণ হয়, আইডেন্টিফাই করতে হয়। তাহলে সব ওয়ার্ড নাউন হলে আমি নাউনকে আইডেন্টিফাই করব কিভাবে?
নাউন বসে কোথায় আগে সেটা বুঝতে হবে একটা সেন্টেন্স বা বাক্যে। একদম শুরুতে বসে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে নাউন থাকে মোস্ট অফ দ্য টাইম। সো করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই করিম শব্দটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত একটা নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড নাউন। সাবজেক্টে অলওয়েজ নাউন অথবা প্রোনাউন থাকে। আর নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস, এগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ এদের উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো আপনাদের। আচ্ছা, প্রোনাউনটা কি? ইন দ্য সেম ওয়ে, সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসি সেটাকে প্রোনাউন বলে। আমরা সব দিন এইগুলোই শিখে আসছি, তাই না? বিভিন্ন গ্রামার বই থেকে নাউনের ডেফিনেশন, প্রোনাউনের ডেফিনেশন, বাট প্র্যাকটিক্যাল জায়গাটা আমরা কখনো ফেস করিনি। অর্থাৎ এই যে প্যাসেজ থেকে আইডেন্টিফিকেশন করাটা, এইটা আমরা কখনো শিখিনি। আমাদের মূলত শিখতে হবে ওইটা। আমি দেখাচ্ছি, একটু পরেই আমি সেখানে আসতেছি। দেখেন, প্রোনাউন বলছে যেটা আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বলে, মানে এটা সর্বনাম। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। যেমন এখানে একটা পার্টিকুলার পার্সন সম্পর্কে যদি একাধিক কথা বলা হয়, তো শুরুতে তার নামটা রেখে বাকি জায়গায় তার নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করলে সেটাকে প্রোনাউন বলে। ফর এক্সাম্পল, করিম ইজ আ গুড বয়, করিম একটা ভালো ছেলে। দেন আবার আপনি যদি বলেন করিম গোস টু স্কুল এভরিডে, করিম রিডস ইন ক্লাস 10, করিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এইভাবে যদি আপনি বারবার করিম বলতে থাকেন, সেটা ভালো শোনায় না। এটাকে বলা হয় রিডান্ডেন্সি। প্রত্যেকটা সেন্টেন্স শুরুতে নাউনের ব্যবহার। ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না, রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। এই প্রোনাউনের ব্যবহারটা মূলত এখান থেকেই আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো ব্রিটিশদের বা ইংরেজদের থেকে আসে, তাই না? তো আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি না, সে নাচতে নাচতে স্কুলে যায়। এই কথাটা আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনি কি এরকম বলবেন? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং, সে গান গাইতে গাইতে ভাত খায়। হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং। নো, ডোন্ট ডু দ্যাট, এটা বলা যায় না। সিঙ্গিং সিঙ্গিং, ড্যান্সিং ড্যান্সিং একবারই বলতে হয় ওই ওয়ার্ডটাকে। তো প্রত্যেকটা সেন্টেন্সে নাউনের ব্যবহার, একাধিকবার একই সেম নাউনের ব্যবহার, এটা রিডান্ডেন্সি ক্লাস করে। এই রিডান্ডেন্সির প্রবলেম দূর করার জন্যই আর কি প্রোনাউনের ব্যবহার হয়। সো করিম ইজ আ গুড বয়, then he goes to school every day. He reads in class 10. He is a very brilliant student. অর্থাৎ করিমের পরিবর্তে হি ব্যবহার করলে সেটাই প্রোনাউন হচ্ছে। তো এগুলো নিয়েও ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো ধারাবাহিকভাবে। অ্যাডজেক্টিভটা কি? যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কোনো শব্দ, এমন কোনো শব্দ যে শব্দটা একটা বাক্যের নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয়। নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দেয়। সেটা আবার কেমন? নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা অতিরিক্ত ইনফরমেশন দেয়, এটা মূলত কেমন বোঝেন আপনারা? নাউন কোথায় বসে? শুরুতে সাবজেক্টের স্থানে, বা প্রোনাউনও সেখানে। আবার অবজেক্টের স্থানে। এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় ওই নাউন প্রোনাউনকে কেন্দ্র করে যে ওয়ার্ডটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওইটাকে যে মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নামিরা ইজ আ বিউটিফুল, নামিরার কেমন, তার গুণ, তার তার ধরন, এটাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বিউটিফুল। এটাকেও আমি ডিটেলসে দেখাবো আপনাদের নেক্সট ক্লাসগুলো থেকে। হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টা লাল কলম আছে। এই বাক্যে পেন শব্দটা একটা নাউন, ওই পেনকে মডিফাই করছে, তার কলম আছে, তার লাল কলম আছে, তার 3টা লাল কলম আছে। থ্রি এবং রেড, এখানে দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। পরপর দুটো অ্যাডজেক্টিভ বসছে, যেটা ওই পেনকে মডিফাই করছে। লাস্টের ওয়ার্ডটা হচ্ছে নাউন। এখন এইভাবে এটা হয়ে থাকে। সো ভার্ব কি? ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং, অর ডুইং সামথিং। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্ব তো আপনারা চেনেন, যে গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক। ভার্ব কোথায় বসে? এর অবস্থানটা কোথায়? এর প্লেসটা কোথায়? সাবজেক্টের পরে। এই পার্টস অফ স্পিচ মূলত কি? একটা সেন্টেন্স বা একটা বাক্যে যখন আমরা শব্দের ব্যবহার করি, ওয়ার্ডের ব্যবহার করি, সেই ব্যবহারটা কিভাবে হয়, সেই ফাংশনটা কিভাবে হয়, কারেক্ট ওয়ার্ডারটা কিভাবে মেনটেন করে। শুরুতে নাউন বা প্রোনাউন বসে, সেটাও শেষেও নাউন বা প্রোনাউন বসে। আর শুরুতে যে নাউন প্রোনাউন বসে তারপরেই মূলত এই ভার্বটা বসে। প্লে, রাইট, গেভ। দেখেন, উই প্লে ক্রিকেট, হি রাইটস এ লেটার, উই গেভ মি আ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ শুরুতে নাউন বা প্রোনাউন বসে, শেষে নাউন বা প্রোনাউন বসে। ওই শুরুতে নাউন প্রোনাউনের পরেই ভার্ব বসে। এর আগে আরেকটা শিখলাম অ্যাডজেক্টিভ, সেটা কোথায় বসে? ওই যে বলছি, শুরুতে নাউন প্রোনাউন বসে এবং শেষে নাউন প্রোনাউন বসে। ঠিক সেই শুরু আর শেষের ওয়ার্ডগুলোকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্ব, ওই অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কিন্তু অ্যাডভার্ব
ভার্বকে মডিফাই করে। একটা বাক্যে এই যে ভার্ব দেখছেন না, প্লে, রাইট, গেভ, এই ভার্ব গুলো সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দেয় হচ্ছে অ্যাডভার্ব। হি আস্কড মাই নেম, সে আমার নাম জিজ্ঞাসা করেছিল। হাউ, কিভাবে জিজ্ঞাসা করেছিল? জেন্টলি, ভদ্রভাবে। So, এইটাকে বলা হয় মূলত অ্যাডভার্ব। শি ওয়াক্স, সে হাঁটে। কিভাবে হাঁটে? স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো এইভাবে অ্যাডভার্বের ব্যবহারটা হয়, এটা নিয়েও আমি কথা বলবো। প্রেপোজিশন কি? প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে প্রেপোজিশন বলে। এই প্রেপোজিশনাল ওয়ার্ড গুলো আমি আপনাদের দেখিয়েছি, একটা ফ্রি ক্লাসও নিয়েছিলাম, আপনাদের এই পেইড কোর্সেও ডিটেলসে প্রেপোজিশন সম্পর্কে কনসেপ্ট দিব। বাট এটা মূলত কি জানেন? এটা হচ্ছে বাক্যের অলংকার, একটা অর্নামেন্টস। এটা না বসালে যে সেন্টেন্স অর্থ দেয় না তেমন না, বাট এটা ব্যবহার করলে একটা সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল এগুলো পরান, সিনেমার নায়িকাদের সাজায়, বিয়ের নতুন বউকে সাজায়, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপজিশনের ব্যবহার করেন, তাহলে সেই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে। কিন্তু এদের প্লেসটা কোথায়, অবস্থানটা কোথায়? এটা মূলত মোস্ট অফ দ্য টাইম আমার অবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউন বসে ঠিক তার আগে বসে। দ্য বুক ইজ অন দ্য টেবল, রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, দ্য গার্ল ব্রট আ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ। কনজাংশন এটা কি করে? আলাদা দুটো ক্লজ, আলাদা দুটো ফ্রেজ বা শব্দকে যে ওয়ার্ড কানেক্ট করে তাকেই কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, এগুলো মূলত কনজাংশন জয়েন্স আ ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড অর জয়েন্স আ সেন্টেন্স উইথ অ্যানাদার সেন্টেন্স। ইট ইজ আ কানেক্টর, ইট লিঙ্কস ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজেস অর ক্লজেস। সাইপ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ড। সো সাইপ অ্যান্ড সৌরভ আলাদা দুইটা নাউন, আলাদা দুইটা ওয়ার্ড কানেক্ট করছে অ্যান্ড দ্বারা। সো এইভাবেই কনজাংশন গুলো হয়। আকাশ ইজ আ বয় বাট মৌ ইজ আ গার্ল, শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি গোস। সো এইভাবেই আমাদের এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। ইন্টারজেকশন, ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশন অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড, ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। এগুলো দেখলেই চেনা যায়। কিছু আবেগসূচক বাক্য, এখানে এক্সক্লামেশন সিম্বল থাকে। আলাস, হিজ ফাদার ইজ ডাইড, হায় তার বাবা মারা গিয়েছে, বাবার নেই। Hooray, we have owned the game. Huh? Oh, what a beautiful girl she is. So these are the interjection. এখন দেখেন, আমি মূলত যে কথাটা আপনাদেরকে বলছি, আমাদের পার্টস অফ স্পিচের মেইন কাজ এইগুলো না। পার্টস অফ স্পিচের মেইন কাজ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা একটা সেন্টেন্স থেকে, একটা প্যাসেজ থেকে, সেইটা আমরা করতে পারি কিনা। যেমন দেখেন, এখানে বলছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং প্রচুর কোশ্চেন আসে। কেন কোশ্চেন আসে? কারণ এইটাই, আবারও বলছি আমি আপনাদের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। আমি এই পিডিএফটা দিলে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন আজকে। এটা পার্টস অফ স্পিচ এর আইডেন্টিফিকেশন যেটা দেওয়া, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বিষয়টা, এই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেন। দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ফর্স অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে মূলত বোঝার চেষ্টা করেন। কোথায় গেল? হ্যাঁ, এই যে, কেউ বলতে পারবেন এইখানে দিস ইজ দ্য বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এইটা, এই আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, adjective, অ্যাজেক্টিভ। কারণ কি, ওর পরে আমার না, নাউন না, এটা এটা অ্যাজেক্টিভ। কিভাবে বুঝবো? কারণ এর পরে আমার আরেকটা ওয়ার্ড আছে, language, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে, নাউনকে মডিফাই। ল্যাঙ্গুয়েজ কিসের ল্যাঙ্গুয়েজ? কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজকে যে ওয়ার্ড মডিফাই করছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অ্যাজেক্টিভ। সো এইটা আইডেন্টিফাই করে শিখতে হবে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটা এখানে গোটা কি, আমি ওই যে এটা একটা সেন্টেন্স লিখছিলাম, এটা আমি বলে দিছি যে এটা একটা নাউন। হ্যাঁ, এরপর দেখেন, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্য ওয়ার্ড অ্যালোন, অ্যালোন,
এটা কোন পার্টস অফ স্পিচ? বুঝছেন? এইগুলো, এই ব্যাখ্যা ট্যাখ্যাগুলো দেখার দরকার নেই, এইখান থেকে জাস্ট সেন্টেন্স দেখে বোঝার চেষ্টা করেন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এই অ্যালোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? Verb. আচ্ছা, এটা Adverb. অ্যাডভার্ব, এটা বলছেন অ্যাডভার্ব। এখন কেন অ্যাডভার্ব বলতে পারবেন কেউ? কেন অ্যাডভার্ব? ওয়াই? ভার্বের জন্য একটা শব্দের ভার্ব মডিফাই করতে। অর্থাৎ মানুষ বাস করতে পারে না, আমার বাক্যটা কি, মানুষ বসবাস করতে পারে না। এবার কিভাবে পারে না? একা পারে না। কিভাবে পারে না? অ্যালোন পারে না, তাই না? তাহলে এই অ্যালোন শব্দটা আমার কি? অ্যাডভার্ব। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইন দিস সেন্টেন্স। অলরেডি বলেন তো এইটা কোন পার্টস অফ স্পিচ? অলরেডি এটা কোন পার্টস অফ স্পিচ? হুম? এটা অ্যাডজেক্টিভ না, এটাও অ্যাডভার্ব। এটাও অ্যাডভার্ব। কেন জানেন? দেখেন, হি এটা সে, হ্যাজ ফিনিশড, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ফিনিশটা মেইন ভার্ব। হিজ হোমওয়ার্ক, হিজটা কি জানেন? এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। অনেকেই হিজ, হার, দেয়ার, আওয়ার এগুলো দেখলে বলে প্রোনাউন, বাট এটা প্রোনাউন না। প্রোনাউন শুরুতে বসে সাবজেক্টের স্থানে বা লাস্টে বসে অবজেক্টের স্থানে। প্রোনাউন কখনো এরকম মাঝামাঝি বসে না। আর এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, এটাকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। এই হোমওয়ার্ককে মডিফাই করছে। এদের পরে মানে এই হিজ, হার, দেয়ার, আওয়ার অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন থাকে। সো হি হ্যাজ অলরেডি ফিনিশ হিজ হোমওয়ার্ক, এই হিজ শব্দটা একটা অ্যাজেক্টিভ, হোমওয়ার্কটা নাউন। এখন বাংলাটা কি? বাক্যের বাংলা বোঝেন যে সে ইতিমধ্যে তার হোমওয়ার্ক সম্পন্ন করেছে, শেষ করেছে। কখন করেছে? ওয়েন, অলরেডি। এই ফিনিশডকে আপনি প্রশ্ন করেন, অলরেডি করেছে। অর্থাৎ অ্যাডভার্ব কাকে বলে আমি আপনাদের আগে এটা একটু বলি। অ্যাডভার্বের উপর ডিটেলস ক্লাস আছে এবং এটা করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড, আবারও বলছি, যে ওয়ার্ড একটা বাক্যে মেইনলি ভার্বকে মডিফাই করে। আরো যদি ডিটেলসে বলি, ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে, ইফ ইউ আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ ওয়্যার, ইউ উইল গেট অ্যাডভার্ব অফ ম্যানার, adverb of place. If you ask the question to the verb with how, you will get adverb of manner. If you ask the question to the verb with when, you will get adverb of time. Here, already is adverb of time. If you ask the question to the verb with why, you will get adverb of reason. If you ask the question to the verb with how often, you will get adverb of frequency or duration. Okay, ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। ওকে, দ্য প্লেন, দ্য প্লান ফ্লিউ ওভার আওয়ার হেডস। দ্য ওয়ার্ড ওভার এটা কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারেন? ওভার একটা প্রেপোজিশন। প্লানটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল, এটা প্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল। সো এটা একটা প্রেপোজিশন। সো এইভাবে এই অ্যাডভার্বের আইডেন্টিফিকেশনটা আমাদের করতে হবে। এখন এটা তো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা একটু দেখবেন, নিজেরা একটু করবেন, করার চেষ্টা করবেন। এরপর দেখেন আমি এই জায়গাটাতে কি করেছি, অর্থাৎ যারা পার্টস অফ স্পিচ একদমই বোঝেন না, যারা দুর্বল, যেমন আমি একটু আগে আপনাদের ডেফিনেশন দেখিয়েছি না, ডেফিনেশন দেখিয়েছি বা এটাও দেখাচ্ছি বা কিছু কনসেপ্টও বললাম, কিন্তু প্র্যাকটিসটা মূলত এইখান থেকে করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্যাসেজ থেকে। এইখানে আমি কি করেছি দেখেন, এই যে একটা বাক্য লিখেছি, সেই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা লিখে দিয়েছি, এবং সেটা অর্থটা কি সেটাও আমি লিখে দিয়েছি। এইভাবে আপনি কোথাও দেখবেন না। দেখেন কি বলছে, দ্য লিটল বয় কুইকলি রান টু দ্য বিগ হাউস অ্যান্ড নকড অন দ্য ডোর। তাহলে এখানে প্রত্যেকটা ওয়ার্ড, আমি কি বলছি, পার্টস অফ স্পিচ মানে কি, আমি যখন একটা সেন্টেন্স তৈরি করব, প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে, এই নাম আইডেন্টিফাই করা শিখতে হবে। সো নাও লেটস ব্রেক ইট ডাউন বাই আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ অ্যালং উইথ দ্যার বাংলা মিনিং। দা, প্রথম যে ওয়ার্ডটা, এটা একটা ডিটারমিনার, মানে এই, আরেকটা কথা বলি, এই ডিটারমিনার যদি আপনি দেখেন, আর্টিকেল বা ডিটারমিনার, এরা হচ্ছে অ্যাজ এ পার্টস অফ স্পিচ অ্যাজেক্টিভ। মানে এই যে লিডল যেভাবে অ্যাজেক্টিভ বলছে, এই দাটাও মূলত অ্যাজেক্টিভ হবে। মানে এই ডিটারমিনার এখানে লেখা আছে ঠিক আছে, বাট এটা পার্টস অফ স্পিচ হিসাবে এটা অ্যাজেক্টিভ হবে। অনেকে ওর ভিতরে ধরে, কিন্তু না। মেইনলি পার্টস অফ স্পিচ আমাদের 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো প্রথম যে ওয়ার্ডটা দা, ওটাও আমার অ্যাজেক্টিভ।
লিটল এটাও অ্যাডজেক্টিভ, বয় এটা হচ্ছে মূলত নাউন। এই যে বয়, এইখানে দেখেন, আরেকটা কথা বলি, একটা সেন্টেন্স গঠনের স্ট্রাকচার কি? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে আমরা বলি, কিন্তু আমি আপনাদের বলছিলাম যে অবজেক্ট বলবেন না, এক্সটেনশন বলবেন, সবগুলোতে অবজেক্ট হয় না। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা জানেন? দ্য লিটল বয়, মানে এতটুকু ধরেই সাবজেক্ট। মানে এই আলাদা আলাদা, আমি যদি বলি দাটা অ্যাডজেক্টিভ, লিটিল অ্যাডজেক্টিভ, বয়টা নাউন, কিন্তু আবার যদি আমি একসাথে বলি দা লিটল বয়, এটা সাবজেক্ট। এইটাকে কি বলা হয় জানেন একসাথে? এটাকে বলা হয় একটা নাউন ফ্রেজ। বলেন তো কি বলা হয়? নাউন ফ্রেজ। এবং দা এবং লিটল এই দুইটা ওয়ার্ডকে বলা হয় প্রি মডিফায়ার অফ নাউন। কি বললাম বলেন তো? প্রি মডিফায়ার অফ নাউন। এই দুটো ওয়ার্ড নাউনকে প্রি মডিফাই করছে অ্যাজ এ পার্টস অফ স্পিচ এর অ্যাডজেক্টিভ। আবার একসাথে এই তিনটা ওয়ার্ড হচ্ছে মূলত আমার সাবজেক্ট এই বাক্যের। এই তিনটা ওয়ার্ডকে একসাথে বলা হয় নাউন ফ্রেজ। ফ্রেজ মানে কি? এক গুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, একটা মাত্র অর্থ প্রকাশ করে। ক্লজ মানে অনেকগুলো ওয়ার্ড, মানে একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ভার্ব থাকে। তো সেটা পরের কথা। বাট ফ্রেজটা কাকে বলে? যখন একটা ওয়ার্ড আইডেন্টিফাই করছি সেটাকে আমি পার্ট বলছি, পার্ট অফ স্পিচ, স্পিচের পার্ট। আর যখন একের অধিক ওয়ার্ড মিলে একটা অর্থ দিচ্ছে সেটাকে আমি বলছি ফ্রেজ, নাউন ফ্রেজ। বুঝতে পারছেন কি বললাম? দ্য লিটল বয় শব্দটা কি? স্যার প্রি মডিফাই অফ নাউনটা একবার বলুন না স্যার, প্রি মডিফাই অফ নাউন। প্রি মডিফাই অফ নাউন এটা হচ্ছে মূলত একটা সেন্টেন্সের হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ডকে মডিফাই করে। সেটা পোস্ট মডিফাইও করতে পারে, প্রি মডিফাইও করতে পারে। আমি বিষয়টা ক্লিয়ার করে দেই আরেকটু, তাহলে মডিফায়ারের একটা টপিক আছে, সেটা ভালোভাবে পড়লে এটা ক্লিয়ার হয়। বাট তার আগে একটা কথা বলি, আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম, আমার ফ্রি ক্লাস যারা করেছিলেন, যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্বিয়াল। এইটা কে কে করেছিলেন বলেন তো? এই ক্লাসটা, যে একটা সেন্টেন্স কিভাবে বড় হয়, একটা সেন্টেন্সের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন আসে, একটা জি স্যার, সেন্টেন্সকে করেছিলাম প্রশ্ন, হাউ, স্যার হোয়ার, করেছি। হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করলে ছিলাম। কিভাবে বড় হয়। এটা বলছিলাম না, যে আমরা তো ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। স্যার সেই হাউ, হোয়ার, হোয়েন, রাইট। তো হোয়াই। সেই সেই ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, সেই সেন্টেন্সকে আমরা বড় করতে পারি না, লং করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো সেইটা আমরা কিভাবে নিয়ে আসবো? ভার্বকে ওই ডাবল ইমেজ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে, অ্যাডভার্ব দ্বারা কোশ্চেন করে। অর্থাৎ সেটা তো আমি দেখিয়েছিলাম যে এক্সটেনশনের জায়গা কিভাবে বড় হয়, অ্যাডভার্বের জায়গা কিভাবে বড় হয়, ওটার উপর আমি আবারও ক্লাস নিব, আমি আবারও আপনাদের ওটা দেখাবো। তো সাবজেক্টের জায়গাও বড় করা যায় জানেন? সাবজেক্টের জায়গা মানে শুরুর জায়গাটা, সেটা কিভাবে হয়? এই মডিফায়ারের ব্যবহার করে। যেমন দেখেন, আমি যদি বলি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বলেন তো কি বললাম? রহিম হচ্ছে একজন মেধাবী ছাত্র। এই যে বাক্যটা আমি লিখলাম, রহিম একজন মেধাবী ছাত্র। এখন এই বাক্যটা আমি যদি একটু বড় করি এইভাবে, আ পোর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই বাক্যটা আমি কি বললাম? যে একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। বোঝেন আমার কথাগুলো, আগে বোঝেন। একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। এইখানে প্রথম যে বাক্যটি, ফার্স্ট যে সেন্টেন্স, এইখানে সাবজেক্ট কিন্তু এই রহিম, ইজটা ভার্ব, দেন আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা এক্সটেনশনের পার্ট। তাহলে এই রহিমটা কি অ্যাজ এ পার্টস অফ স্পিচ? একটা নাউন। রহিমটা কি একটা নাউন। এখন স্যার পরের যে বাক্যটা আমি লিখলাম, পরের বাক্যে কিন্তু আপুয়ার বয় রহিম এতটুকু ধরেই সাবজেক্টের অংশ। অর্থাৎ আপুয়ার বয় রহিম এইটাকে একসাথে কি বলা হয়? নাউন ফ্রেজ। একসাথে কি বলা হয়? নাউন ফ্রেজ। এইখানে এই না, এটা নাউন ফ্রেজ হলেও এখানে মূলত মেইন ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড কোনটা, মূল সাবজেক্ট কোনটা? এই রহিম। মূল সাবজেক্ট এই রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে আ পুয়ার বয়, এই তিনটা শব্দ। মডিফাই করা মানে কি? বিশেষায়িত করা। বিশেষায়িত করা মানে কি? অতিরিক্ত তথ্য দেওয়া। কার সম্পর্কে? নাউন সম্পর্কে। রহিমের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে যে শব্দ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ইনফরমেশন দেয় তাকে মূলত আমরা অ্যাডজেক্টিভ বলি। সো এ, পোর, বয় এই তিনটা ওয়ার্ডই আলাদা আলাদা ভাবে এক একটা অ্যাডজেক্টিভ। এই জন্য আমি বলছি যে এটা হচ্ছে প্রি মডিফায়ার অফ নাউন।
আর কাকে করছে? এই নাউনকে, রহিমকে। এখন দেখেন, আ পোর বয় রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বাক্যটাকে এবার যদি আমি এইভাবে লিখি, আ পোর বয় রহিম ফ্রম ভিলেজ, এবার আমি বলছি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এবার কি দাঁড়াচ্ছে? আমার প্রথম বাক্যে একটা ওয়ার্ডে সাবজেক্ট হচ্ছে, পরের বাক্যে চারটা ওয়ার্ডে সাবজেক্ট হচ্ছে, তারপরের বাক্যে আমি ছয়টা ওয়ার্ডে সাবজেক্ট বানাচ্ছি। এবং এই বাক্যে আ পুয়ার বয় রহিম ফ্রম ভিলেজ, এতটুকু ধরেই আমার একটা নাউন ফ্রেজ, এতটুকু ধরেই আমার সাবজেক্টের অংশ। একটা বাক্য হতে গেলে কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। তো এই 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 ভিলেজ পর্যন্ত আমার সাবজেক্ট, ইজ, ভার্ব, আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা আমার এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট যে শুধু একটা ওয়ার্ডে হবে, সাবজেক্ট যে শুধু রহিম, করিম, হি, শি, দে, ইট এইরকম না, এমন না। এরকম বড় সাবজেক্টও হয় যেগুলোকে ফ্রেজ বলা হয়, নাউন ফ্রেজ। তাহলে এখানে হেডওয়ার্ড কোনটা? এই রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে আ পুয়ার বয়, এটাকে পোস্ট মডিফাই করছে ফ্রম ভিলেজ। এই জন্য এইটাকে বলা হয় পোস্ট মডিফায়ার অফ প্রেপোজিশন। প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করা হচ্ছে এই হেড ওয়ার্ডটাকে। ফ্রমটা কি? একটা প্রেপোজিশন। সো এইভাবে একটা মেইন ওয়ার্ড, একটা হেড ওয়ার্ড, একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যদি দেয়, সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে, আগে পরে দুই জায়গাতেই হতে পারে, দিয়ে একটা সাবজেক্টকে বড় করা যায়। একটা সেন্টেন্সে এই সাবজেক্টের জায়গাটা বড় হয়, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়। এটা রাইটিং এর পার্ট, আমি এটা দেখাবো। এইগুলোই মূলত মডিফায়ার। আ পুয়ার বয়, এটাও মডিফায়ার, এটাকে প্রি মডিফায়ার বলে। ফ্রম ভিলেজ, এটাও মডিফায়ার, এটাকে পোস্ট মডিফায়ার বলে। কেন পোস্ট মডিফায়ার? রহিম সম্পর্কে রহিমের পরে এটা বসছে, পোস্ট মডিফায়ার। অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে কি আমি ক্লিয়ার করতে পারলাম প্রি মডিফায়ার কি বললাম আর পোস্ট মডিফায়ার কি বললাম? স্যার, এরা মূলত জি স্যার। মডিফাই করে। হ্যাঁ স্যার, খুব গুড। ভালো বুঝেছি, হ্যাঁ থ্যাংক স্যার। ইউ স্যার। সো এইভাবে সাবজেক্টের জায়গা বড় হয়। এই দেখেন, একটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখাই। এই বাক্যটা একটু খেয়াল করেন, এটা একটা গল্প। এই গল্পের এই সেকেন্ড সেন্টেন্সটি বলছে, সুমন ইজ সিটিং অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য সন্ধ্যা রিভার। সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা খুব সুন্দর একটা বিকাল ছিল। এবার বলছে, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে, সফট মানে কি? যেটা নরম, বা এখানে বলতেছে মৃদু, নিভু নিভু যে আলোটা, বিকাল বেলার যে সূর্যটা কেমন থাকে? তেজ থাকে না, জ্যোতি তেমন থাকে না, তাই না? তো সেটাকে বলা বলা হচ্ছে সফট লাইট। তো দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। অর্থাৎ একটা বাক্য হতে গেলে কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট কতটুকু জানেন? দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান, এই সান পর্যন্তই সাবজেক্টের অংশ। এই মেড শব্দটা ভার্ব, মেড থেকে মেড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আর চার্মিং সিন, এটা আমার অবজেক্ট। কি তৈরি করেছিল? একটা মনোরম দৃশ্য। তাহলে এই যে এতটুকু সান পর্যন্তই সাবজেক্ট, এটাকে বলা হয় মূলত নাউন ফ্রেজ। এখানে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে এই লাইট। লাইট শব্দটা হেড ওয়ার্ড। লাইটকে প্রি মডিফাই করছে দা এবং সফট, এই দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফাই করছে অফ দ্য আফটারনুন সান, এটা প্রিপোজিশন। দেন এইভাবে হচ্ছে। এটাই হচ্ছে সাবজেক্ট বড় করার নিয়ম, বা সাবজেক্ট, বড় সাবজেক্ট হচ্ছে চেনার নিয়ম। বুঝতে পারছেন? এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল একটা স্যার, থ্যাংক প্যাসেজ ইউ থেকে স্যার। দেখালাম, প্র্যাকটিক্যাল একটা প্যাসেজ থেকে। তো এইভাবে এগুলো হয়ে থাকে। মানে খুব তাহলে আপনাদের কাজটা কি? প্যাসেজ থেকে আইডেন্টিফাই করা। যেমন এখানে যেটা বলছিলাম, ওই গেল। এই দেখেন, দা ডিটারমিনার, লিটল অ্যাজেক্টিভ, বয় নাউন, কুইকলি অ্যাডভার্ব, রান ভার্ব, টু প্রিপোজিশন, দা ডিটারমিনার, বিগ অ্যাজেক্টিভ, হাউস নাউন অ্যান্ড কনজাংশন, নকড ভার্ব, অন প্রিপোজিশন, দা ডিটারমিনার। মানে ডিটারমিনার বলতে যেগুলো লেখা আছে এগুলো সব মনে রাখবেন অ্যাজেক্টিভ, হ্যাঁ। ডোর নাউন। তাহলে কি বলছি আমি? এই যে বাক্যটা ছিল দ্য লিটল বয়, দাটা অ্যাজেক্টিভ, লিটলটা অ্যাজেক্টিভ, বয়টা নাউন, কুইকলি এটা অ্যাডভার্ব। কুইকলিটা অ্যাডভার্ব কেন? ওই ছেলেটা দৌড় দিয়েছিল। আর ইউ এন, রানের পাস্ট ফর্ম হচ্ছে আর এ এন, রান। ঠিক আছে? আর ইউ এন, এটার পাস্ট ফর্ম আর এ এন, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বলছে যে ছোট বাচ্চাটি দৌড় দিয়েছিল টু দ্য বিগ হাউস, বড় বাড়িটির দিকে। তো কিভাবে সে দৌড়টা দিয়েছিল? কুইকলি, দ্রুততার সাথে।
দ্রুত দৌড় দিয়েছিল। কিভাবে? দ্রুত। অর্থাৎ ভার্বকে কোথায় কখন কিভাবে তারা প্রশ্ন করবে অ্যাডভার্ব পাওয়া যায়, সেই কুইকলি শব্দটা মূলত অ্যাডভার্ব। হ্যাঁ, এবার টু দ্য বিগ হাউস, টুটা প্রেপোজিশন, দাটা অ্যাজেক্টিভ, বিগটা নাউন, হাউসটা, বিগটা অ্যাজেক্টিভ, হাউসটা নাউন। হাউসকে মডিফাই করছে কে? বিগ। কেমন বাড়ি? বড় বাড়ি। অ্যান্ড এটা একটা কনজাংশন, কনজাংশন, নকড অন দ্য ডোর। তাহলে নক শব্দটা ভার্ব, অন শব্দটা প্রেপোজিশন, দা শব্দটা অ্যাডজেক্টিভ, ডোর শব্দটা নাউন। তাহলে বলেন তো আপনারা পারবেন না আইডেন্টিফাই করতে মোটামুটি পার্টস অফ স্পিচ? পারা যাবে? হ্যাঁ, Yes, sir. জি স্যার। বলেন তো এটা কি হবে? দ্য Yes, সান, sir. দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। এখানে দাটা কোন পার্টস অফ স্পিচ? Determinant. Adjective. অ্যাজেক্টিভ। মানে ডিটারমিনার তো কোনো পার্টস অফ স্পিচের নাম না, অ্যাজ এ পার্টস অফ স্পিচ সেটা অ্যাজেক্টিভ। সানটা কি? Adjective. সানটা অ্যাজেক্টিভ, এটা নাউন। সাবজেক্ট না, নাউন। রাইজেসটা কি? Verb. ইনটা কি? Preposition. দাটা কি? Adjective. এস্ট, Adjective, sir. নাউন। অ্যান্ড সেটস ইন দা অ্যাজেক্টিভ। ওয়েস্ট, ওয়েস্ট নাউন। ওয়েস্ট অ্যাজেক্টিভ না, ওয়েস্ট নাউন, দিকের নাম, তাই না? নাউন। এই তো পারছেন। বিশ্বাস করেন এইটুকু যদি আপনারা পারেন না, তাহলে আর কোনো সমস্যা নেই। এই গ্রামার নিয়ে আর কিছুই ভাবতে হবে না, সব কিছু অটোমেটিক্যালি পেরে যাবেন। আমি ডিরেক্টলি স্পিকিং এর ভিতরে চলে যাব। আপনি পারবেন, কেন পারবেন না? কোথাও প্রবলেম হবে না। ও, আরেকটা কথা বলে রাখি, আমি আপনাদের ফ্রি ক্লাসে কনজুগেশন অফ ভার্ব দিয়েছিলাম, বা আমার বইটা যাদের কাছে আছে, আমি বারবার এটার কথা বলবো আপনাদের, বইটা না নিলে আপনারা প্রবলেমে পড়ে যাবেন। আমি সত্যি কথা বলছি, একটু কষ্ট হলেও এটা নেওয়ার চেষ্টা করেন, এটা আপনার লাগবে। এই বইটাতে কনজুগেশন অফ ভার্ব নামের একটা চ্যাপ্টার আছে, কনজুগেশন অফ ভার্ব। এখানে আহ, এটা হচ্ছে চ্যাপ্টার 8, 63 পেজে। এইটাতে 200টা ভার্ব দেওয়া আছে, যেটা হচ্ছে রেগুলার এবং ইরেগুলার ভার্ব। মানে এই যে পার্টস অফ স্পিচ বলছি, পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, এবং সেই ভার্বের ভোকাবুলারি গুলো আমাদের জানতে হবে যারা ইংলিশে দুর্বল। আমি স্পোকেন ইংলিশ শুরু করার আগে আমি উম, মানে আপনাদের ফ্রি ক্লাসেও বলছিলাম যে এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা দরকার। ভার্বের বাংলা অর্থ এবং ভার্বের 3টা ফর্ম, এইটা আমাকে জানতেই হবে। তো এইটার পিডিএফ ফাইল আমি ফ্রি ক্লাসে দিয়েছিলাম, এবং ওইটার ক্লাস যখন আসবে আমি এখানেও আপনাদের দিব। বাট ওই বইটাতে যেটা দেওয়া আছে ওইটা আপনারা একটু পড়ে ফেলবেন। ওইখানে 200টা মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব আছে। যারা বই নিয়েছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই 200 মোস্ট ইম্পর্টেন্ট যে ভার্ব, আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের, এই ভার্ব গুলো পড়ে ফেলবেন। এটা খুবই খুবই দরকার। মানে এটা এতটা ইউজফুল ভার্ব, যেটা আমরা ডে টু ডে লাইফের বাংলার বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, কিন্তু ইংলিশে এদের অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এই ভার্বগুলো আপনারা পড়ে রাখবেন। আমি কি করব, এই ভার্বগুলো জাস্ট দেখে রাখবেন, মুখস্থ করতে হবে না। এই ভার্বগুলোকে দিয়ে স্টোরি তৈরি করাবো, গল্প তৈরি করাবো। হ্যাঁ, এবং এই গল্প তৈরি করতে গেলে তখন এই পার্টস অফ স্পিচের ব্যবহার হবে, টেন্সের ব্যবহার হবে, সেটা আলাদা কথা, সেখানে আমি আসবো। তো সেই গল্পটা তৈরি করার আগে মানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট বা টাস্ক আপনাদেরকে আমি দিব ওইটার উপরে, যাতে করে ওইটা একদম মেমোরাইজ হয়ে যায়, আপনার মনের ভিতরে থাকে। ওই ওয়ার্ডগুলো ডেভেলপ করতে পারলে আর কোনো ওয়ার্ডই আপনার পড়া লাগবে না। আমি যা শেখাবো অটোমেটিক্যালি পারবেন। তো ওইটা একটু কমপ্লিট করে রাখবেন আপনারা, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভার্বের যে ফর্মটা আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন, শি অলওয়েজ স্পিক্স পলাইটলি উইথ এল্ডার অ্যান্ড রেসপেক্ট দেম। তাহলে শিটা কি? প্রোনাউন। অলওয়েজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা আমার অ্যাডভার্ব। স্পিক্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমার ভার্ব। পলাইটলি অর্থাৎ সে কথা বলে, কিভাবে বলে? ভদ্রতার সাথে, এটা হলো অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব অফ ম্যানার, উইথ এল্ডার্স, বড়দের সাথে, অ্যান্ড রেসপেক্ট দেম। তাহলে উইথ শব্দটা কি? প্রেপোজিশন। এল্ডার কি? নাউন। অ্যান্ড কি? কনজাংশন। রেসপেক্ট কি? ভার্ব। দেমটা কি? প্রোনাউন। এটা প্রোনাউনের কি? অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? তো এইভাবে, এটা তো আপনার বড় প্যাসেজ আছে, এই প্যাসেজ গুলো থেকেও আইডেন্টিফাই করার চেষ্টা করতে হয়। এই প্যাসেজ গুলো রিড আউট করলে কি হয়? রিডিং এর স্কিলটা বাড়ে, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়। এছাড়া আরো যে জায়গাটা ভোকাবুলারি ডেভেলপমেন্টটা পাওয়া যায়, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি মিনিং দেওয়া আছে।
হ্যাঁ, অনেকগুলো স্টোরি এরকম দেওয়া আছে। Once upon a time, in a small village near a river, there lived a kind and humble fisherman. Every morning he went to the river to catch fish and sold them in the market. He was happy with his simple life and always helped others in need. One day, while fishing, he found a golden fish that could talk. The fish pleaded, "Please let me go, and I will grant you 3 wishes." The fisherman was surprised but kind-hearted. He let the fish go without asking for anything. That evening, when he returned home, he found his small cottage transformed into a beautiful house. His kindness had been rewarded. Okay, so here you can see you have to find out the actual parts of speech. You have to identify every words from these sentences. If you can be able to do that, I hope you will get all the concept about grammar. এটা আমি করবো, জাস্ট এইটুকু যদি আপনি করতে পারেন, এই পার্টস অফ স্পিচ যদি ধরতে পারেন। এখানে অনেকগুলো স্টোরি এরকম ভাবে দেওয়া আছে, এখানে আরো খুব সুন্দর সুন্দর মানে আপনাদের পরিচিত কিছু স্টোরি। On day a poor woodcutter was cutting wood near a river. Suddenly his axe slipped from his hands and fell into the deep water. He became very sad because it was his only axe. As he sat there thinking about what to do, a kind fairy appeared. She asked him why he was sad. The woodcutter told her about his lost axe. The fairy smiled and dived into the river. She returned with a golden axe and asked her, "Is this yours?" The woodcutter shook his head and said, "No, mine. Ours an old iron axe." The fairy then brought a silver axe, but he still refused. Finally, she brought his old axe, and the woodcutter happily took it. The fairy was pleased with his honesty and rewarded him with all 3 eggs. So, you have to identify all the parts of speech. Here you can see every words and the parts of speech as well as meaning. তো এইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করলে আপনারা কি একটু প্র্যাকটিস করতে পারবেন? জাস্ট এই প্র্যাকটিসটা একটু করে আসেন, আর কিছু লাগবে না। জাস্ট এই প্র্যাকটিসটা দেখবেন, এটা এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? না, এটা আমি আলাদা দিয়েছি, এটা এক্সারসাইজ, আর এটা আলাদা দিয়েছি, এটা এটা বইতে না। এটা আমার এই পিডিএফ থেকে দেখবেন, এই এই যেগুলো আমি দিয়েছি, এটা এটা আমি আমার মতো করে তৈরি করেছি আলাদা করে, ঠিক আছে? এইটা এই পিডিএফ থেকে দেখবেন এটা। আহ, তো এটা আপনাদের একটু করতে হবে। আর বই থেকে আমি যেটা বললাম, কনজুগেশন অফ ভার্ব যেটা, ওইটা প্র্যাকটিস করে ফেলবেন প্রত্যেকেই। কনজুগেশন অফ ভার্ব, ভার্বের ফর্মস, ভার্বের বাংলা অর্থ, ওইটা আমাদের দরকার। ওকে, সো এই হচ্ছে মেইন বিষয়। আর আমি নেক্সট ক্লাস থেকে নাউন প্রোনাউন একদিনে কথা বলবো, দুটোকে একসাথে কম্পেয়ার করতে হবে। দেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেন প্রেপোজিশন আর ইন্টারজেকশন কনজাংশন ওইভাবে লাগবে না। তারপর থেকে প্র্যাকটিক্যাল স্পোকেনের পার্টগুলো শুরু করব, এবং এটা অনেক 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 বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। আর একটু ডিটেলসে ধারণা দিলে, জাস্ট এই বিষয়গুলো কি, এই যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এগুলো হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের অরিজিন, বেসিক ফাউন্ডেশন। কিভাবে ভাষাটা শিখবেন আপনি, আপনার সেন্টেন্সটা কিভাবে অর্গানাইজ হয়, সেন্টেন্সের ভিতর ওয়ার্ড গুলো কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, তাদের অর্থটা কিভাবে বের করতে হবে, অর্থের চেঞ্জটা কিভাবে হয়, পার্টস অফ স্পিচের পরিবর্তনটা, এটা একটু বুঝে নিতে পারলে কোনোভাবে একদমই যে পুরো কনসেপ্ট থাকা লাগবে এরকমও না। জাস্ট একটু আমি যেটুকু আইডিয়া দিচ্ছি, যেটুকু ধারণা দিচ্ছি, একটু নেওয়ার চেষ্টা করবেন, আর লাগবে না, এতটুকুই এনাফ। ঠিক আছে? তো এটা